পথ দেখে পথ দেখায়, এই স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনা করে আসছে ভয়েস অব ডেমোক্রেসি ভিওডি বাংলা। ভিওডি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ভিওডির রাজকথন। আমরা এখানে কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং সকল বিষয় নিয়ে। শুধুমাত্র সমাজের ক্ষমতাসীন বা বিত্তবান নয়, সকল শ্রেণী পেশা এবং মতাদর্শের মানুষেরই কথা তুলে ধরি আমরা। ভিওডি বাংলার এই জনপ্রিয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন খন্দকার আল আশরাফ মামুন। তিনি কিন্তু যুবদল কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ছিলেন এবং ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ একটি রাজনৈতিক জীবন রয়েছে তার। আমরা তার সাথে কথা বলবো বেশ কিছু বিষয় নিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা জানি আপনি দীর্ঘদিন ধরে ছাত্র এবং যুব রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং আসলে ছাত্র এবং যুব রাজনীতির দীর্ঘ একটি পথ পার করেছেন। ফ্যাসিস্ট সময় বিশেষ করে সবসময় মনে হয় বিরোধী রাজনীতির মধ্যে এই দুটি রাজনৈতিক জীবন পার হয়েছে। এই 17 বছরের চড়াই উতরাই এবং একটা দীর্ঘ জীবন, কিন্তু গুম খুন জেলের জীবন ছিল আপনার। আমরা একটু সেই জীবনের গল্পগুলো জানতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে ফ্যাসিবাদ আমাদের বুকের উপর জগদ্দল পাথরের মতো 15 বছর বসেছিল। এর আগে আরও 2 বছর সেনা সমর্থিত একটি সরকার আমাদের পার করতে হয়েছে। সেনা সমর্থিত সরকারও আপনার বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া তাদের মধ্যে ছিল। স্বাভাবিকভাবে সে সময়টাও কঠিন ছিল এবং এই 15 বছর আওয়ামী লীগ আমলে তারা তো কোনো বিরোধী মতকেই পছন্দ করতো না। গত যে সময়টা 15 বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময় একটা শক্তিশালী সংগঠন সবসময় ছিল। আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে এই ফ্যাসিবাদের প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন জাল জুলুমের শিকার আমাকে হতে হয়েছে। আমার মতো অসংখ্য নেতাকর্মী, আপনি জানেন 3 জন নেতা এখনও পর্যন্ত গুম আছে। এর মধ্যে আরও 2 জন গুম হয়ে দীর্ঘদিন গুম থেকে বের হয়েছে, 37 দিন 1 মাস এরকমভাবে অনেকেই গুম ছিল। আপনার গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে। আমি ব্যক্তিগতভাবে 7 বার জেল খেটেছি। আমি 2 দিন গুম ছিলাম। ক্রসফায়ার দেওয়ার জন্য উজু করে নিয়ে গেছে, ক্রসফায়ার দিবে। জেল খেটেছি আপনার 2.5 বছরের মতো জেল খেটেছি। একাধারে 7.5 মাস 8 মাস জেল খেটেছি। ক্যাম্পাসে যাওয়ার পরে ছাত্রলীগ আমাদের উপর বিভিন্ন সময় আক্রমণ করেছে। এই সময়টা আসলে খুব কঠিন। এটা শুধু আমাদের বেলায় হয়েছে বিষয়টা এরকম না, সারা বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে জিজ্ঞেস করলে এই সিনারিওটা বলবে ওরা, যে আসলে তাদের জীবনটা এরকমই। আমরা ঘরে ঘুমাইতে পারি নাই, আমরা ঠিকমতো চলাফেরা করতে পারি না, রাস্তায় চলাফেরা করতে হলে চারদিক দেখে আমাদেরকে চলাফেরা করতে হয়েছে। এই একটা বিভীষিকাময় জীবন। এটা শুধু আমাদের রাজনৈতিক বেলায় হয়েছে এরকম না, অনেক সাধারণের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে, যারা হয়তো বা আওয়ামী মতকে পছন্দ করতো না, এই ফ্যাসিবাদের যে তাদের যে জুলুম এটাকে পছন্দ করতো না। এটা বরাবরই আমরা এটা ফেস করতে হয়েছে। আর আমরা যারা প্রকাশ্যে রাজপথে যারা আমরা সংগ্রাম করেছি, তাদের তো আসলে মানে প্রতি মুহূর্ত মৃত্যুটাকে হাতে নিয়ে আমাদের চলাফেরা করতে হয়েছে। আমি একটু অন্য প্রসঙ্গে জানতে চাই আপনার কাছে। যেমন আমরা একটু বলতে পারি যে 5 আগস্টের আগে ক্যাম্পাসগুলোতে এবং অন্যান্য কোনো ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠন আসলে ক্রিয়াশীলভাবে কাজ করতে পারেনি, শুধুমাত্র আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ছাড়া। সেই জায়গা থেকে বর্তমানে রাজনৈতিক সৌন্দর্য কেমন দেখছেন এবং রাজনীতির মধ্যে একটি কাদা ছোড়াছুড়ি, এই দলকে দোষারোপ করে এরকম কোনো কিছু দেখছেন কিনা, এবং সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন? কাদা ছোড়াছুড়ি রাজনীতিরই একটা অংশ, যা রাজনৈতিক সৌন্দর্য বর্ধন করে। এক দল আরেক দলকে ঘায়েল করার চেষ্টা করবে, কিন্তু আমাদের যে 15 বছরের যে ফ্যাসিবাদের যে অভিজ্ঞতা, এই ফ্যাসিবাদের অভিজ্ঞতা থেকে আমরা আসলে এখন অনেক ভালো আছি। আর রাজনীতিতে এখানে যেহেতু গণতান্ত্রিক দেশ, প্রায় অনেকগুলো রাজনৈতিক দল মাঠে কাজ করছে। এক দল আরেক দলকে ঘায়েল করার চেষ্টা করবে তাদের জনসমর্থন দিয়ে, তাদের কথা দিয়ে, তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিস দিয়ে চেষ্টা করবে। এটি স্বাভাবিক, এটি রাজনৈতিক সৌন্দর্য। আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পরে তো আসলে খুবই খারাপ হয়ে গেছিল, যেহেতু 5ই আগস্টে একটা পুলিশের উপর একটা মানে সব বাহিনীর উপর একটা বড় ধরনের আঘাত এসেছিল। তো এখন আস্তে আস্তে আমার যতটুকু মনে হচ্ছে যে তারা গুছিয়ে উঠতেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালোর দিকে যাচ্ছে।
আশা করি এটা যদি অব্যাহত থাকে, এবং সবচেয়ে বড় যেটা দরকার আমাদের গণতান্ত্রিক পরিবেশ, টা দরকার, যেটা হলে পুলিশ স্বাভাবিকভাবে কাজ করতে পারবে। গণতান্ত্রিক দেশে ইন্টারিম একটা মধ্যাবস্থা, এই মধ্যাবস্থায় আসলে সবার ভিতরে একটা বিভিন্ন ধরনের থাকে, চিন্তা ভাবনা থাকে। তো গণতান্ত্রিক পরিবেশ যখন সৃষ্টি হবে বাংলাদেশে, যখন একে নির্বাচিত সরকার দেশে, আমার মনে হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তার যে জায়গাটা, আইনশৃঙ্খলা বাহিনী সে জায়গাটা ওরা ফিরে পাবে। আমরা জানি আপনি যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আসলে যুবদল রাজনীতিতে কেমন ভূমিকা রাখছে এবং আসলে যুবকদের জন্য বা যুবদলের কার্যক্রম কেমন এখন? সুন্দর প্রশ্ন করেছেন। আপনি জানেন যে আমাদের এই মে মাস আমাদের যুবদলের বিভিন্ন কর্মসূচি চলতেছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এই যুব সমাজকে কাজে লাগানোর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছেন। এই 1 মাস ব্যাপী বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে এই কর্মসূচিগুলো হচ্ছে। সেখানে হলো আমাদের যুব সম্প্রদায়কে বিজ্ঞানভিত্তিক এবং অ্যাক্টিভ একটা সমাজ নির্মাণ করা যায়, সেই প্রচেষ্টায় আছে। এবং যুবদল আপনি নিশ্চয়ই জানবেন, 5ই আগস্টের পরে যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী তার এলাকায় আইন শৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষার জন্য তাদের সর্বোচ্চটুকু তারা দিয়েছে, সর্বোচ্চ শ্রমটুকু যুবদল দিয়েছে। ইনশাল্লাহ এই দ্বারা যদি অব্যাহত থাকে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নিশ্চয়ই পারবে একটা সুন্দর বাংলাদেশ এবং সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ ইস্যুতে আপনাদের অবস্থান কি থাকবে? যেহেতু আমরা দেখেছি যে গত প্রতিদিন আগে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এসেছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের ইস্যুতে আপনাদের অবস্থান কি থাকবে একটু ক্লিয়ার করবেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এটাকে আমার দল সাধুবাদ জানিয়েছে। আপনি জানেন, যখন কোনো রাজনৈতিক সংগঠন ফেসিবাদী আচরণ করে, এটা সারা বিশ্বের ইতিহাসে এটাই দেখা যায়। আপনি হিটলার, মুসোলিনি, আপনার খুব নিকটে গাদ্দাফি থেকে শুরু করে আপনি যদি দেখেন যে এই রাজনৈতিক দলগুলো ফেসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে, সবগুলো এই ফেসিবাদী ব্যবস্থার পরে এই সংগঠনগুলো পৃথিবী থেকে ভেনিশ হয়ে গেছে। তো আওয়ামী লীগ সেই পথেই হেঁটেছে এবং তাদের যে পরিণতি যেটা হওয়ার সেটাই হচ্ছে। এবং আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে আর রাজনীতি করার সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি একটু জানতে চাইবো যে আওয়ামী লীগ পুনর্বাসনে কে বা তারা সবচেয়ে বেশি সাহায্য করছে বলে আপনার মনে হয়? কিছু কিছু দল এখানে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে না, বিষয়টা এরকম নয়। আমাদের একটা ইসলামিক দল আছে যাদের রাজনীতিক চিন্তা ভাবনাটা হলো কিছু লোককে অন্যান্য সংগঠনে পাঠিয়ে দেওয়া এবং এই লোকগুলোকে পরবর্তী সময় সুবিধাজনক সময় নিজেদের কাছে টেনে আনার একটা রাজনীতি আছে, ধারা তাদের আছে। আর বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রশ্নে আসে না। আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে নির্যাতিত একটি দল হলো বিএনপি। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় এই বিএনপির উপর আওয়ামী লীগ স্টিমরোলার চালিয়েছে। আমাদের শত শত নেতাকর্মী গুম করেছে, পঙ্গু করে দিয়েছে, হাজার হাজার মামলা, অসংখ্য মামলা, লক্ষ লক্ষ মামলা আমাদের হয়েছে। নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। এটা বিএনপির পরিচয় হলে সে ঘরে থাকতে পারেনি। বিএনপি তো আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রশ্নই আসে না। তো কেউ কেউ যে করছে না, এটা অস্বীকার করাটা ভুল হবে। আপনি গোপন রাজনৈতিক দলের কথা বললেন, আমরা একটু জানতে চাইছি নির্বাচন ইস্যুতে আসলে জানি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং তারা নির্বাচন প্রচারণা চালাচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দলরাও কিন্তু তাদের নিজ নিজ এলাকায় জনসমাবেশ করছে, জনসংযোগ করছে ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে। সেই জায়গা থেকে যখন আসলে বিএনপি শুধু নির্বাচনের কথা বলছে, তখনই একদল লোক আসলে বলছে যে বিএনপি শুধু নির্বাচন করে, বিএনপি 16 বছর একটি ট্রাক সরাতে পারেনি। আসলে এই বিষয়ে কি মতামত, আপনি কি বলবেন? এই সংগঠনটি আসলে বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে, যখন বাংলাদেশের মানুষ একটা নতুন দেশ চায়, তখন থেকে তাদের দ্বিচারিতার যে আচরণ এটা ছিল এবং এই আচরণটা এখনো অব্যাহত আছে। তারা মুখে বলে একটা, কাজে করে আরেকটা। এটাই তাদের সবসময়। ওরা ইসলামের কথা বলে, বাট এদের ভিতরে ইসলাম আছে কিনা আসলে এটা খুবই সন্দেহের বিষয়, যে তাদের ভিতরে সত্যিকার ইসলামটা আছে কিনা। তারা বাংলাদেশে সবসময় একটা বিশৃঙ্খল রাজনীতি করে এসছে, এটা সবসময় ওরা করে। এবং আপনি জানেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘটনা, এখানে যে আন্দোলনটা হয়েছে, এখানে ওদের বিচারিত আচরণ কিন্তু আমরা দেখেছি। ওরা কিন্তু ওদের যে প্রধান, উনি বিভিন্ন জায়গায় বলেছে আওয়ামী লীগকে আমরা মাফ করে দিয়েছি। ওনারা বিভিন্ন জায়গায় বলেছে যে আমরা আমাদের যে পার্শ্ববর্তী দেশ, যে দেশের কারণে আমরা এই ফেসিবাদের আগ্রাসনে আমাদের 15 বছর থাকতে হলো, তাদেরকে আমরা মাফ করে দিয়েছি। এবং তাদের সাথে একটা লিয়াজু করা এবং তাদের সংগঠনকে পুনর্বাসন করার যে একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কিন্তু আছে। ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ তাদেরকে মুনাফিক সংগঠন হিসাবে মানুষ জেনে গেছে।
সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাইবো সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচন নিয়ে আপনি কথা বললেন, আমরা আসলে জানতে চাই আপনার কাছে নির্বাচন আসলে কেন দরকার এবং কবে দরকার? গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে, এটাই স্বাভাবিক, এবং একটি গণতান্ত্রিক সরকার দেশে থাকবে, এটাই স্বাভাবিক নিয়ম। এবং নির্বাচনটা বলা চলে এই মুহূর্তেই দরকার, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে। আপনি জানেন যে গণতান্ত্রিক দেশে যখন অন্তর্বর্তীকালীন একটা সময় থাকে, এই সময়গুলোতে বিনিয়োগ আসে না, হ্যাঁ, বিনিয়োগ বাধাগ্রস্ত হয়, হ্যাঁ, এবং দেখা গেছে মানুষের ভিতরে আসলে সব জায়গায় একটা মানে থাকে যে কি হবে এইরকম একটা বিষয় থাকে। তো হ্যাঁ, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, এই সংস্কারের মাধ্যমে আসলে নির্বাচনে চলে যাওয়া উচিত। গণতান্ত্রিক দেশে নির্বাচনই হলো মূলত একটা রাষ্ট্র ব্যবস্থার মূল মানদণ্ড, হ্যাঁ, এবং নির্বাচিত সরকার একটা দেশ পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলার রাজকথনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী অন্য আরো একটি পর্বতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।